হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে WBCS মক টেস্ট সিরিজ। আজকে তার 2 নাম্বার পার্ট। আমি অলরেডি একটা পার্ট করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেটা দেখতে পারো। আমি প্রত্যেক দিন এক একটা সাবজেক্ট করে আনছি। প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে আমার এই ক্লাস হবে। প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব, শুধুমাত্র উত্তর দেব না, যে বাকি অপশানগুলো আছে সেগুলো দিয়েও যে সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলোর উত্তর আমি দেব। এবং এখানে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তার কারণ আমি প্রতিটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেই রকম একটা সাজেশন করেই বানানো। তো আশা করি তোমরা এখান থেকে বেনিফিট পাবে। তো আজকের জিওগ্রাফি, এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ার জিওগ্রাফি দুটোই থাকবে। তো তোমরা দেখো তোমরা কটা পারছো। তো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন, ঠিক আছে, কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? এটা উত্তর কি হবে? এটা হবে কারাকোরাম পর্বতশ্রেণী। এখানে একটা প্রশ্ন আসে, দেখো এই যে ভারতের যদি মাথাটা দেখা যায়, এর পরপর যে পর্বত শ্রেণীগুলো সেগুলো আসে, তোমরা মনে রাখবে ঠিক যেমন দেখবে সাউথ ইন্ডিয়ার ব্রাহ্মণদের যেমন এরকমভাবে তিলক থাকে, আমাদের ভারতের মাথাতেও এরকম একটা তিলক আছে। প্রথমে আছে কি? প্রথমে আছে কারাকোরাম, তারপর দেখবে লাদাখ, জাস্কার, তার নিচে পীর পাঞ্জাল। এই সিকোয়েন্সটা মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু মাঝে মধ্যে WBCSই দেয়, এটা সাজাতে দেয়, ঠিক আছে? সুতরাং এইটা মনে রাখবে। আর এখানে আছে গডউইন অস্টিন বা K2, এর যদি উচ্চতা জানা যায় সেটা কি 8,611 মিটার, তাই না? 8,611 মিটার, এটা হচ্ছে গডউইন অস্টিনের হচ্ছে উচ্চতা। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? এটা কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? এটা হবে আমাদের অপশান এ, সিঙ্গলীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। এবং এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 3630, বা অনেক বইয়েতে 36 মিটার লেখা থাকে, ঠিক আছে? সান্দাকফুর উচ্চতা হচ্ছে এইটা। এবং সেকেন্ড হাইয়েস্টে কি আছে? সেকেন্ড হাইয়েস্ট পশ্চিমবঙ্গের হচ্ছে ফালুট, ঠিক আছে, যার হাইট কত? 3595 মিটার। থার্ড হাইয়েস্ট কি আছে? থার্ড হাইয়েস্ট আছে হচ্ছে সবরগ্রাম, পশ্চিমবঙ্গের থার্ড হাইয়েস্ট সবরগ্রাম। তার উচ্চতা কত? 3543 মিটার, ঠিক আছে। এবং ফোর্থ যদি তুমি দেখো, এখানে আরেকটা আছে, মানে সেটাকে বলা হচ্ছে টাংলু। সেই টাংলুটা কত? টাংলুটা হচ্ছে 3036 মিটার। তো এইগুলো একটু মনে রাখতে হয়, যে সান্দাকফু, ফালুট, সবরগ্রাম এগুলো পরপর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম, ঠিক আছে? লংগেস্ট বাউন্ডারি শেয়ার করছে ভারতবর্ষের কোন রাজ্যের সাথে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের। দেখো এখানে সবকটা অপশানই দেখতে পাচ্ছ, সবকটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে বাউন্ডারি শেয়ার করছে। তার মধ্যে ঝাড়খণ্ড হচ্ছে কি সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করছে, তাই না? এবং আমি বলে দিই, দেখো বিহার বাউন্ডারি শেয়ার করছে, উড়িষ্যা করছে, ঝাড়খণ্ড করছে, আসাম, এর সাথে সিকিমটা হলেও হয়, তাই না? সিকিমও কিন্তু বাউন্ডারি শেয়ার করছে। এইবার বলে রাখি যে যদি ইন্টারন্যাশনাল দিক থেকে দেখা যায়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল দিক থেকে পশ্চিমবঙ্গ কজনের সাথে বাউন্ডারি শেয়ার করছে? একটা তো আছে বাংলাদেশ, একটা আছে নেপাল, আর একটা আছে ভুটান, তাই না? এই ইন্টারন্যাশনালিও হচ্ছে 3টে বাউন্ডারি শেয়ার করছে। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, তার উৎপত্তিস্থল কোথায়? এটা কি হবে? গোদাবরীর উৎপত্তিস্থল হবে ত্রিম্বক মালভূমি, ঠিক আছে? ত্রিম্বক পাহাড় এখানে আছে, ত্রিম্বকেশ্বর যেমনই অপশান আছে, দেখে মোটামুটি এইটাই হচ্ছে। তার কারণ কি? দেখো মহাবালেশ্বর থেকে তোমরা সবাই জানো কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছিল মহাবালেশ্বর থেকে, যেটা হচ্ছে 1400 কিলোমিটার, তাই না? এবং কৃষ্ণা যদি আমার বলা হয় যে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে কৃষ্ণা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, দেখো মহারাষ্ট্র, তারপর কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই 4টে রাজ্যের উপর দিয়ে গেছে হচ্ছে কৃষ্ণা। এবার এখানে আসছে গোদাবরী, ঠিক আছে? গোদাবরী কোথায়? গোদাবরী হচ্ছে এখান দিয়ে উৎপত্তি হয়েছে। গোদাবরী হচ্ছে তোমার যদি বলা হয় কত কিলোমিটার, 1465 কিলোমিটার। দক্ষিণ ভারতের হচ্ছে দীর্ঘতম নদী এটা, ঠিক আছে? এবং এটা মহারাষ্ট্রের উপর দিয়ে গেছে, অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গেছে এবং তেলেঙ্গানার উপর দিয়ে গেছে, ঠিক আছে? এবং গোদাবরীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা। এই জিনিসটা বহু মানুষের গুলায়, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো তোমাকে কেউ বলল দক্ষিণ ভারতের গঙ্গা আর দক্ষিণী গঙ্গা,
দক্ষিণী গঙ্গা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। দক্ষিণ ভারতের গঙ্গা বললে কিন্তু গোদাবরী, আর দক্ষিণী গঙ্গা বললে কিন্তু কাবেরী। তার কারণ কি, পবিত্রতার জন্য কাবেরীকে কিন্তু দক্ষিণী গঙ্গা বলা হয়। দুটো আলাদা। একটা হচ্ছে কি, হচ্ছে গঙ্গা অফ সাউথ ইন্ডিয়ান, ঠিক আছে, গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া ইংরাজিতে বললে গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, আর এটা হচ্ছে সাদার্ন গঙ্গা। দুটো কিন্তু আলাদা জিনিস, এটা মাথায় রাখতে হবে। এখানে দেখো অমরকান্তক মালভূমি তোমাদের অপশানে আছে। অমরকণ্টক দিয়ে দুটি নদী বেরিয়েছে, একটা হচ্ছে সোন নদী আর একটা হচ্ছে নর্মদা নদী। নর্মদাটা খুব পরীক্ষা আসে, অমরকণ্টক থেকে বেরিয়েছে নর্মদা নদী। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পশ্চিমবঙ্গের কোন জেলাটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। আচ্ছা, কার কার উপর দিয়ে গেছে একবার বিচার করা যাক। একটা তো হচ্ছে পুরুলিয়ার উপর দিয়ে গেছে আমরা জানি, বাঁকুড়ার উপর দিয়ে গেছে আমরা জানি, বর্ধমান, দুটো বর্ধমানের উপর দিয়েই গেছে, তাই না, দুটো বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। তাহলে অপশানে দেখো এর বাইরে কে আছে, এই 5টা জেলার উপর দিয়েই হচ্ছে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মানে কর্কটক্রান্তি রেখা গেছে। তো এই 5টা বাদ দিয়ে এখানে অপশান কে আছে, দেখো বীরভূম আছে, সুতরাং অপশান ডি হবে উত্তর। এছাড়াও আর একটা প্রশ্ন আসে, ভারতবর্ষের কটা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, এটা কত হবে, এটা হবে 8টা রাজ্যের উপর দিয়ে। যদি তোমার পর পর জানতে চায়, ঠিক আছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে তুমি কিভাবে বলবে, প্রথমে হচ্ছে গুজরাট, তারপরে আছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং শেষে হচ্ছে মিজোরাম। ঠিক আছে, এই 8টা রাজ্যের উপর দিয়ে পরপর কিন্তু এই কর্কটক্রান্তি রেখা গেছে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। নেক্সট, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা। বলে রাখি, একটা টাইমে আয়তনের দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য ছিল কোনটা, মধ্যপ্রদেশ। কিন্তু 2000 সালে এই মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়ে যায় কি ছত্তিশগড়। তারপরে মধ্যপ্রদেশটা কিন্তু আর আয়তনের দিক থেকে প্রথম নয়। তাহলে প্রথম কে হয়ে যাচ্ছে, প্রথম বর্তমানে হয়ে যাচ্ছে রাজস্থান। এখানে দেখো উত্তরপ্রদেশ অপশানে আছে। উত্তরপ্রদেশে তোমরা সবাই জানো উত্তরপ্রদেশ কী হচ্ছে, যদি জনসংখ্যা দেখা যায়, জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ। লাস্ট আদমশুমারি যদি দেখো 24 কোটি, প্রায় 24 কোটিরও উপরে হচ্ছে জনসংখ্যা শুধু উত্তরপ্রদেশ আছে, এবং সেই জন্য লোকসভা সিটও দেখবে ওখানে 80টা আছে, তাই না, প্রচুর বেশি জনসংখ্যা। আর কি, দেখো এখানে মধ্যপ্রদেশ আছে। মধ্যপ্রদেশ বললেই আমার এই ন্যাশনাল পার্কগুলোর কথা মনে পড়ে, কারণ এটা পরীক্ষায় খুব আসে, তাই না। মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক কি, ধরো তোমাদের প্রথম থেকে যদি আমি বলি, সেটা কি, বান্ধবগড়। আচ্ছা আমি বলে দিচ্ছি, বান্ধবগড়, কানা, মাধব, পান্না, পাঞ্চ, ফসিল, বনবিহার, সাতপুরা, কুনো, এই সব কটা কোথায় আছে, সব কটা হচ্ছে মধ্যপ্রদেশে আছে। এগুলো গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। নেক্সট, তিস্তা নদী। তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুভাবে প্রশ্নটা আসে। এক, এই ধরো তিস্তা, তিস্তা নদীর এক ডান দিকের অংশকে কি বলা হয়, বাম দিকের অংশকে কি বলা হয়, এইভাবে প্রশ্নটা আসে। আর একটা কি, আর একটা তিস্তা নদীর পূর্ব ভাগকে কি বলা হয়, পশ্চিম ভাগকে কি বলা হয়। ঠিক আছে, তো চলো দেখো, তিস্তা নদীর ডান দিককে বলা হয় তরাই এবং বাম দিককে বলা হয় হচ্ছে ডুয়ার্স। এই একটা প্রশ্ন হয়ে গেল। আর 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে এই তিস্তা নদী, এর যদি তুমি, এইটা হচ্ছে পূর্ব ভাগ এবং এইটা হচ্ছে পশ্চিম ভাগ, তাই না, তাহলে পূর্ব ভাগকে কি বলা হচ্ছে, পূর্ব ভাগকে বলা হচ্ছে ডুয়ার্স, আর পশ্চিম ভাগকে কী বলা হচ্ছে, পশ্চিম ভাগকে বলা হচ্ছে তরাই। ঠিক আছে, এবার কি জানতে চাই যে পশ্চিম ভাগ, তাহলে পশ্চিম ভাগের অপশান কি হবে, পশ্চিম ভাগের অপশান হবে অপশান এ হচ্ছে তরাই। এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসে, আমি সবকটাই বলে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো তাল আছে এবং দিয়ারা আছে। তোমরা এই যে মালদার যদি ম্যাপটা দেখো, পশ্চিমবঙ্গের ম্যাপে এরকম হার্ট শেপে মালদার ম্যাপটা আছে, দেখবে এখানে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে কালিন্দী। কালিন্দী নদীর উত্তরে আছে যেটা, সেটাকে বলা হয় তাল, এবং দক্ষিণে কি বলা হয়, দক্ষিণে বলা হয় হচ্ছে দিয়ারা। এবং এর উপরে যে পুরো দিনাজপুর, যদি ম্যাপটা ভালো করে দেখো, দিনাজপুরের পুরো অঞ্চলটাকে বলা হয় বারেন্দ্রভূমি। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ, এটি কোথায় অবস্থিত। ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত, এটা হবে আন্দামান এবং নিকোবরে। ঠিক আছে, এই ব্যারেন দ্বীপ হচ্ছে আমাদের ইন্ডিয়ার একমাত্র সক্রিয় বদ্বীপ। আর একটা আছে হচ্ছে সুপ্ত আছে নারকোর ডাম বলে, তাই না, তো সেটাও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে দামোদর নদকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো নয়, এখনও হয়। এই দামোদর নদের উৎপত্তি কোথায়, দেখো দামোদর নদের উৎপত্তি কোথায়,
এইখানে খামারপাত পাহাড় আছে, এটাই হবে ঝাড়খণ্ড। বর্তমানে যে ঝাড়খণ্ড আছে সেখানে একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে পালামো। ঠিক আছে, পালামো ডিস্ট্রিক্ট, সেই পালামো ডিস্ট্রিক্টেই কিন্তু এটা আছে এবং সেখান থেকেই হচ্ছে এটা উৎপত্তি হয়। এবার আমি বলে রাখি, এই যে পশ্চিমবঙ্গের দুঃখ কি, পশ্চিমবঙ্গের দুঃখ হচ্ছে তোমার দামোদর, তাই না? যদি বলা হয় বিহারের দুঃখ, বিহারের দুঃখ, এটা কি হবে? এটা হবে কোসি নদী। কোসি নদী হচ্ছে বিহারের দুঃখ, পাগলা নদী, ঠিক আছে, যখন যেখান থেকে পারে আর কি বয়ে চলে যায়। নেক্সট কি, ত্রাসের নদী। ত্রাসের নদী কোনটা? আমি এর আগের এটাই যেটা বললাম, তিস্তা। তিস্তাকে হচ্ছে ত্রাসের নদী বলা হয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা, ঠিক আছে, যেটাকে ইংরাজিতে আমরা কি বলতে পারি, ফার্স্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, এটা হচ্ছে কোনটি? দেখো, উত্তর বলার আগে আমি বলে দিই, ভাকরা নাঙ্গাল, তাই না? এই ভাকরা নাঙ্গাল কোথায় আছে? ভাকরা নাঙ্গাল আছে হচ্ছে পাঞ্জাবে, তোমরা সবাই জানো। এবং এখানে একটা বিখ্যাত নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে সাতলেজ। এই সাতলেজ নদীর উপরই হচ্ছে ভাকরা নাঙ্গাল আছে এবং এর এর টেকনোলজি খুব ভালো, ঠিক আছে, ইউটিউবে দেখবে, বেশ ভালো লাগবে। নেক্সট আছে হীরাকুদ বাঁধ। এই হীরাকুদ বাঁধ কোথায় আছে? এটা আছে আমাদের উড়িষ্যায় এবং এটা বলে দিই, এটা হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম হচ্ছে মানে বাঁধ হচ্ছে কিন্তু এই হীরাকুদ বাঁধ, যেটা কোথায় আছে, যেটা মহানদী, উড়িষ্যার মহানদীর উপরে যে বাঁধটা আছে। নাগার্জুন সাগর, এটা কি? এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপরে সাউথ ইন্ডিয়া হচ্ছে এই নাগার্জুন সাগর পরিকল্পনা আছে। এবং যেটা পড়ে আছে সেটা হচ্ছে দামোদর ভ্যালি। দামোদর হচ্ছে তোমার ডিভিসি বলা হয়, ঠিক আছে, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে। এইটা তোমরা যদি দেখো, ইউএসএতে একটা আছে টেনিসি ভ্যালি অথরিটি, ঠিক আছে, টেনিসি ভ্যালি অথরিটি। এই টেনিসি বানানটা একটু মানে পিকুলিয়ার বানান, ঠিক আছে, TENNEESSEE এইরকমভাবে ভুলভাল বানান, ঠিক আছে। যাই হোক, তো টেনিসি ভ্যালি অথরিটি, যেটাকে আমরা শর্টে TVA বলি, এইটাকে দেখি হচ্ছে দামোদর ভ্যালি শুরু হয়। এবং এটা কত সালে শুরু হয়? এটা শুরু হচ্ছে 1948 সালে। এটাই হচ্ছে ভারতবর্ষের ফার্স্ট মাল্টি ন্যাশনাল প্রজেক্ট, ঠিক আছে, রিভার ভ্যালি প্রজেক্ট, ফার্স্ট মাল্টি ন্যাশনাল। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ, এ ছোটো থেকে তোমরা পড়ে আসছো, এটা হচ্ছে ফারাক্কা, তাই না? ফারাক্কা কি? ফারাক্কা হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এদের মধ্যে কানেক্টার হচ্ছে ফারাক্কা। তোমরা সবাই জানো যে গঙ্গা নদী এসে আমাদের এখানে রাজমহল পাহাড়ের কাছে, একটা হুগলি হয়ে নাম চলে যাচ্ছে, আর একটা হচ্ছে তোমার মেনটা হচ্ছে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে আমাদের এই যে মুর্শিদাবাদ আর ওখানে যে এই মালদা, একটা লাভ শেপের মালদা, এদের মাঝখানে যে কানেক্টার, সেটাই হচ্ছে ফারাক্কা। ট্রেনে করে যারা উত্তরবঙ্গে কখনো গেছো, ঠিক আছে, তারা দেখবে যে এই ট্রেনেতেই বেশ অনেকটা সময় লাগে, ঠিক আছে। এখানে দেখো আছে হচ্ছে তিলাপাড়া ব্যাজেট। এই তিলাপাড়া হচ্ছে ডিবিসির মধ্যেই আসে, তাই না? মাইথন, টিলাপাড়া, এগুলো সব হচ্ছে ডিবিসি মাল্টি প্রজেক্টের আন্ডারেই কিন্তু এগুলো আসে। আরেকটা অপশান আছে মুকুটমণিপুর। আমাদের যে দুটো ভাই জেলা আছে, একটা হচ্ছে পুরুলিয়া আর একটা হচ্ছে বাঁকুড়া, তাই না? এই দুটো জেলার মাঝখানে, ঠিক আছে, বর্ডার এরিয়ায় হচ্ছে মুকুটমণিপুর। যারা বাইক নিয়ে আর কি একটু ওই পুরুলিয়া ঘুরতে টুরতে যায়, তারা কিন্তু এর উপর দিয়েই যায়, বুঝতে পারলে? দেখতে বেশ ভালো লাগে। নেক্সট 12 নম্বর কোশ্চেন কি বলছে? লোকটাক লেক বা লোকটাক হ্রদ, যা ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত, কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা কি হবে? এটা হবে মণিপুর। তো এবার এখানে একটা জিনিস বলি, এই যে লোকটাক হ্রদ না, এটা হচ্ছে পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক আছে এই লোকটাক হ্রদের উপরে, ঠিক আছে। লোকটাক হ্রদের উপরে পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক আছে। তার নাম কি? তার নাম হচ্ছে কেইবুল লামঝো, ঠিক আছে, কেইবুল লামঝাও। কেইবুল লামঝাও হচ্ছে ভাসমান। এখানে একটা হরিণ পাওয়া যায়, তাকে বলা হয় সাংঘাই হরিণ। অ্যাকচুয়ালি বেসিক্যালি কী হয়, লাফাতে হয়, ঠিক আছে, লাফিয়ে যায় এই মানে হরিণটা। তো এখানেই পাওয়া যায় হচ্ছে কেইবুল লামঝো সাংঘাই হরিণ। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের লোকটাক হ্রদে। এবং আরেকটা বলে দিই, আমাদের ভারতবর্ষের নর্থ ইস্টে যে কটা হ্রদ আছে, তার মধ্যে সাধু জলের সবথেকে বড় হ্রদ হচ্ছে এই লোকটাক হ্রদ, এবং পরীক্ষায় কিন্তু বহুবার এই জিনিসটা এসছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন বলছে, সুন্দরবনকে
কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? ঠিক আছে, এখানে যে কটা অপশান আছে প্রত্যেকটাই প্রায় গুরুত্বপূর্ণ। আমি সুন্দরবন নিয়ে সব বলে দিচ্ছি, ঠিক আছে? আজকের পর থেকে এটা আর গুলাবে না, ঠিক আছে? কোথাও একটা লিখি আর কি এরকমভাবে দেওয়ালে চিপকে রেখে দেবে, ঠিক আছে? কেননা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, দেখো প্রথমে হচ্ছে 1973 সালে কী হচ্ছে, সুন্দরবনকে টাইগার রিজার্ভ করা হচ্ছে। তারপর 1977 সাল আসছে, 1977 সালে সুন্দরবনকে কী করা হচ্ছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করা হচ্ছে। তারপর আসছে কত, তারপর হচ্ছে 1984 এখানে সুন্দরবনকে করা হচ্ছে ন্যাশনাল পার্ক। তারপরে আসছে 1987 এখানে করা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1989 এখানে কি করা হচ্ছে, সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ। তারপর 2001 ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ। আর তারপর সর্বশেষ 2019 সালে করা হচ্ছে রামসার সাইট। এই সব কটাই সুন্দরবন নিয়ে গুরুত্বপূর্ণ এবং সব থেকে যেটা পরীক্ষায় এখনও পর্যন্ত এসছে সেটা কিন্তু এইটা আর এইটা, ঠিক আছে? সুতরাং এই দুটো একটু বেশি করে মনে রাখবে। তাহলে এখানে দেখো কী জানতে চেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে আমাদের কোনটা জানতে চেয়েছে, এইটা মানে 1987, অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। নেক্সট, ভারতের খনিজ ভাণ্ডার বা ভারতের রুড়, এইটা কাকে বলা হয়? দেখো রুড় বলে যে জায়গাটা, এটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এটা অ্যাকচুয়ালি আছে জার্মানিতে। ঠিক আছে, এখন এই টাইপের প্রশ্নগুলোও করছে, ঠিক আছে? এই যে ভারতের রুড়, এটা বলা হয় কেন? এটা বলা হয় তার কারণ ওখানে প্রচুর পরিমাণে কী হচ্ছে, প্রচুর পরিমাণে খনিজ ভাণ্ডারও হয় এবং ওখানে শিল্পাঞ্চলও গড়ে উঠেছে। এই যে জিনিসটা, সেটা জার্মানির রুড় বলে জায়গাটাতে দেখা যায় এবং ভারতবর্ষে যদি তুমি দেখা যাও সেটা কোথায়, সেটা হচ্ছে দুর্গাপুরে কিন্তু দেখা যায়। নেক্সট, উত্তর ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে কোন পর্বতমালা? এইটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের এখানে আছে কি পর্বত, বিন্ধ্য পর্বত, যে হচ্ছে নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়াকে কি করেছে, আলাদা করেছে। আর এখান থেকে যে পর্বতটা সোজা গুজরাট থেকে দিল্লি অবধি চলে গেছে সেটা হচ্ছে আরাবল্লী, ঠিক আছে? তো যাই হোক, তো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে বিন্ধ্য পর্বত, যেটা হচ্ছে ভারতের একদম মাঝখানে আছে এবং তার নিচে যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাতপুরা পর্বত, ঠিক আছে? তো এই যে যদি দেখা যায় যে আলাদা করেছে কি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে, সেটা কী হবে, সেটা হবে বিন্ধ্য পর্বত, অপশান সি। এবং তোমাদের আমি বলে দিই, এই বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে যে নদীটা এসছে সেটার নাম নর্মদা। আর সাতপুরা পর্বতেরও সাউথ দিয়ে যেটা এসছে সেটার নাম হচ্ছে কি, সেটার নামই হচ্ছে তাপি নদী, ঠিক আছে? নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়? এটা কি হবে, এটা হবে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম, ঠিক আছে? মানে আমাদেরই কপাল, বীরভূমকে এখন অনুব্রত মণ্ডলের জেলা বলতে হচ্ছে। তো যাই হোক, বীরভূমে হচ্ছে, বীরভূমের যে ময়ূরেশ্বর, এখানে হচ্ছে সব থেকে হচ্ছে কি হচ্ছে কম বৃষ্টিপাত হয়, পুরুলিয়ায় বেশি গরম পড়ে, ঠিক আছে? নেক্সট, সবুজ বিপ্লব, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, সর্বদা প্রশ্ন আসে এবং মানে এবারেও আসবে। সেটা কি বলছে, সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল? সেটা কি হবে, সেটা হবে অপশান বি, গম। আচ্ছা আমি বলে দিই, এই যে সবুজ বিপ্লব, এনার জনককে, সবুজ বিপ্লবের জনককে, সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরমান বোরলাংকে বলা হয়, কিন্তু যদি ভারতের বলা হয় তাহলে আমরা বলবো এম.এস. স্বামীনাথন, ঠিক আছে? এম.এস. স্বামীনাথন, এম.এস. স্বামীনাথন স্যারকে হচ্ছে সবুজ বিপ্লবের জনক বলা হয়। ওনাকে সম্প্রতি কী হচ্ছে, ওনার মৃত্যুর পরে ভারতরত্ন দেওয়া হয়েছে। আমার এটা জানা নেই যে জন্মে মানে যতদিন বেঁচে ছিলেন আর কি, তখন কেন ভারতরত্ন ওনার দেওয়া হয়নি, মানে তখন দিলে সমস্যাটা কী, তো জানা হয় এগুলো খুব মুশকিল আর কি। মারা গেছে তারপরে ভারতরত্ন, এবং উনি যথেষ্ট বয়সকালেই মারা গেছেন, এরকমও নয় যে হঠাৎ করে মারা গেছেন। তো যাই হোক, এম.এস. স্বামীনাথন স্যার, এনাকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যখন ইনি মারা যান আর কি, যে অন্নদাতা, ঠিক আছে? কেননা ইনি হচ্ছে আমাদের দেশকে আর কি খেতে শিখিয়েছিলেন, এম.এস. স্বামীনাথন, মানে খেতে দিয়েছিলেন আর কি এনআরআই। তার কারণ হচ্ছে ইনি কিন্তু আইসিএস পরীক্ষা ক্লিয়ার করেছিল, উনি আইপি ছিল তখনকার দিনে, আইপি এখন যেটা আইপিএস, তখনকার দিনে সেটা আইপি, ওসব কিন্তু উনি মানে বেসিক্যালি, আমি একটু ডিটেলে গল্পটাই বলে দিই তাহলে সবুজ বিপ্লবটা নিয়ে তোমাদের মনে থেকে যাবে। আসলে বলে দিই, এই যখন আমাদের দেশ স্বাধীন হয় না 1940 সাল থেকে 1950 সাল, এই টাইম পিরিয়ডটায় খুব খারাপ অবস্থা ছিল আমাদের এই পশ্চিমবঙ্গ বিশেষ করে, ঠিক আছে? বাংলা বিশেষ করে, পশ্চিমবঙ্গের থেকেও ভালো ভালো বাংলা। এখানে কী হয়েছিল, এখানে খরা চলছিল, ঠিক আছে? ওই দেখবে এই টাইমে যে কবিতাগুলো, সেই কবিতাগুলো দেখবে ওই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তাও ফ্যান, এই টাইপের কবিতা লেখা হতো। তার কারণ কি, এখানে আমাদের শহরে তুমি ইউটিউবে সার্চ করবে 1950 সালের আকাল বলে সার্চ করবে, দেখবে ইউটিউবও দেখবে ব্লার করে দেবে ছবিগুলো, শুকুনি ওয়েট করে মানুষ মারা গেলে খাবে বলে, ঠিক আছে? তো এই সময় উনি কলকাতায় ছিল, পড়াশোনা করতো, ঠিক আছে? এবং তারপরে আইসিএস পরীক্ষা দিয়ে উনি আইপিও হয়েছিল, কিন্তু তারপরে ওইসব উনি করেননি। উনি বুঝে গেছিলেন মানুষের জন্য কিছু করতে হবে। তারপর উনি বিদেশে গিয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উনি ভারতে ফিরে আসেন। ইন্দিরা গান্ধী ওনাকে কাজে লাগান, ঠিক আছে? 1960-এর দশকে, ঠিক আছে, ঠিক মাঝামাঝি সময় ইন্দিরা গান্ধী ওনাকে কাজে লাগান। তারপরে উনি কী করেন, আমাদের এই নরমান যে বোরলংয়ের কথা বললাম, যে সবুজ বিপ্লবের জনক, মেক্সিকোতে তার বাড়ি, তাকে ওখান থেকে আনে
এই পাঞ্জাব আমাদের এই যে এই বেল্টে পাঞ্জাব টাঞ্জাব এখানে সয়েল টেস্ট করে, সয়েল টেস্ট করে সেখানে কী হয় কৃষিতে নতুন নতুন প্রযুক্তি আনে। যেমন তার মধ্যে একটা হচ্ছে হাই HYV বলে একটা সিড, ঠিক আছে, হাই ইল্ড ভেরিয়েশান বলা হয়, ঠিক আছে। এই সিডটা মানে এই বীজটা ব্যবহার করা হয় এবং কী হচ্ছে তাতে প্রচুর ভালো মানে চাষ হচ্ছে। এবং তারপরে কী হচ্ছে, তারপরে এই যে মানে পুরো যেখানে আর কি খুব একটা ভারতবর্ষ আর কি তার আগে পর্যন্ত কী হতো, চাষ অতটাও বেটার করতে পারতো না, হতো তো অবশ্যই, কিন্তু এইটার পরে পুরো সবুজে সবুজ হয়ে যায় ধান মানে মাঠ ঘাট, তাই জন্যই এটা সবুজ বিপ্লব, ঠিক আছে, একটা রিভলিউশন চলে আসে। এবং এর ফলে ট্রাক্টর থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিতে চাষ সমস্ত কিছু কিন্তু উনিই শুরু করে যান, ঠিক আছে। তো এই জন্যই আমি বলি যে এটা হচ্ছে ভারতের অন্নদাতা, এবং এটা কিন্তু ওই জন্যই পরীক্ষায় আসে সবুজ বিপ্লবের জনককে, ঠিক আছে। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন, একদম মাথায় ঢুকিয়ে রাখবে। এরপরে কি, এরপরে এই সবুজ বিপ্লব যেহেতু এবার সব আস্তে আস্তে আসবে, গ্রিন রিভলিউশন হয়েছে, তোমাদের আসতে পারে ব্লু রিভলিউশন। কিসের সাথে যুক্ত? ব্লু রিভলিউশন হচ্ছে মাছের সাথে যুক্ত। এই রিভলিউশনের একটা চার্ট আছে, পুরোটা পড়ে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রেড রিভলিউশন, ঠিক আছে, সেটা হচ্ছে টমেটো বা মাংসর সাথে যুক্ত, ঠিক আছে। ব্ল্যাক রিভলিউশন, এরকমভাবে প্রত্যেকটা একটা চার্ট আছে, সেটা একটু মুখস্থ করে নেবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে যে জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? আচ্ছা, জলদাপাড়া বলো বা হচ্ছে তোমার চাপড়ামারি জলদাপাড়া হচ্ছে তোমার কোথায় আছে? অপশান বি, আলিপুরদুয়ার। এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, সেটা কি? সেটা হচ্ছে বক্সা, ঠিক আছে। বক্সা ন্যাশনাল পার্কও আছে কোথায়? আলিপুরদুয়ার। আচ্ছা, এখানে দেখো জলপাইগুড়ি, এই জলপাইগুড়িতে কি আছে? গরুমারা, ঠিক আছে, চাপড়ামারি, ঠিক আছে। দার্জিলিংয়ে আছে তোমার হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। নেক্সট 19 নাম্বার কি বলছে, বলছে কোন প্রণালী বা স্ট্রেট ভারত আর শ্রীলঙ্কাকে পৃথক করেছে? এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার পক প্রণালী, ঠিক আছে। পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। এরপর দেখো এখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কি করেছে? আন্দামান ও নিকোবরকে আলাদা করেছে, ঠিক আছে। আচ্ছা, ডানকান প্যাসেজ কি করে? সাউথ আন্দামান আর লিটিল আন্দামান এদের দুজনকে হচ্ছে আলাদা করা হচ্ছে ডানকান প্যাসেজ। আচ্ছা, আমি তোমার 10 ডিগ্রিটা বলে দিলাম যে গেলে, তাহলে 8 ডিগ্রি 9 ডিগ্রি সবকটাই বলে দিই। প্রথমে চলে এসো 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। 8 ডিগ্রি চ্যানেল কী হচ্ছে? মালদ্বীপ এবং মিনিকয় এদেরকে আলাদা করছে। 9 ডিগ্রি চ্যানেল কি হচ্ছে? মিনিকয় এবং লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি, এদের দুজনকে আলাদা করছে। তারপরে 10 ডিগ্রি চ্যানেল কি করছে? আন্দামান এবং নিকোবরকে কি হচ্ছে? আলাদা করছে। নেক্সট 20 নাম্বার প্রশ্ন কি বলছে, বলছে ভারতের রুড় অঞ্চলের প্রধান মাটি কোনটি? ভারতের রুড় অঞ্চল মানে কোন জায়গাটা? দুর্গাপুর বা ওই মানে ছোটনাগপুর বেল্ট, ওখানেই বলছে। তা ওখানে কি আছে? মেনলি ল্যাটেরাইট মৃত্তিকা আছে, তাই না? ওখানে ল্যাটেরাইট মৃত্তিকা আছে। আচ্ছা, এটা পশ্চিমবঙ্গের ছিল, আমি মনে হয় ভারতের বলেছি। যাই হোক, ভারতের রুড় অঞ্চল মানে হচ্ছে তোমার ভারতের এটা রাঢ় বলেছে, ভারতের রাঢ় বলেছে। সেই রাঢ় হলে উত্তর একই হবে, ল্যাটেরাইট হবে, ঠিক আছে। বানানটা ভুল করে দিয়েছে এখানে। যাই হোক, রাঢ় অঞ্চল হচ্ছে কোনটা? ল্যাটেরাইট মৃত্তিকাই হবে। রাঢ় অঞ্চল তো ল্যাটেরাইট মৃত্তিকা ছোটো থেকেই তোমরা জানো। পলিমাটি কোথায় কোথায় আছে? দেখো, পলিমাটি যদি তুমি পুরো পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো না, পলিমাটি কোথায় কোথায় আছে একদম নর্থে পাবে তুমি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ম্যাপটা ভালো করে দেখবে, ওখানে দিনাজপুর যে জায়গাটা আছে ওখানে পলিমাটি পাওয়া যায়, সেটাকে বারেন্দ্রভূমি বলা হয়। তারপরে আমাদের এই নদিয়া, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলে হচ্ছে তোমার দেখবে মানে মুর্শিদাবাদের এই সমস্ত অঞ্চল, ওখানেও পলিমাটি দেখতে পাওয়া যায় এবং ওখানে পলিমাটিকে বাগড়ি বলা হয়। তারপর সুন্দরবন আছে, এখানেও পলিমাটি আছে, ঠিক আছে। এবং এখানে সক্রিয় পলিমাটি আছে, এবং সুন্দরবনের চাষযোগ্য জমিকে কী বলা হয়? আবাদ বলা হয়। এই টাইপের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। নেক্সট চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদ। এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা কোথায় অবস্থিত তার আগেও আমি বলে দিই, চিল্কা হ্রদ যারা উড়িষ্যায় মানে ওই আমাদের জগন্নাথ মন্দির দেখতে গেছো বা পুরীতে গেছো, তারা কিন্তু অবশ্যই হচ্ছে চিল্কা হ্রদটা দেখেছো। তার মানে কোথায় আছে এটা? এটা হচ্ছে উড়িষ্যায় আছে। 1 নম্বর কোথায়? এই ম্যাপে যদি দেখো এই জায়গাটা এইরকম একটু আছে চিল্কা হ্রদ, ঠিক আছে। আমি একটু জুম করে যদি জিনিসটা দেখাই, দেখো এইটা ধরো উড়িষ্যা, চিল্কা হ্রদটা কেমন হয়েছে? এইটা তো সমুদ্র, এটা তো হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। চিল্কা হ্রদটা ব্যাপারটা এরকম হয়েছে, এই ভিতরটায় এই রকম একটা হ্রদ হয়ে গেছে, বুঝতে পারলে? এটাকে লেগুনো হচ্ছে বলে, ঠিক আছে। এইটা হচ্ছে চিল্কা হ্রদ। এবং মনে রাখবে আমাদের যে রামসার সাইট করা হয়, চিল্কা হ্রদ হচ্ছে ভারতের প্রথম হ্রদ যেটাকে হচ্ছে রামসার সাইট হিসাবে গণ্য করা হয়। এখানে দেখো অন্ধ্রপ্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশের বিখ্যাত হ্রদ হচ্ছে পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত হ্রদ। এখানে আছে কেরালায় কি আছে? কেরালার যে হ্রদ তাদেরকে কি বলে? এটাও পরীক্ষা আসে, সেটা হচ্ছে কয়াল। কেরালার হ্রদকে কি বলা হয়? কয়াল। এবং দুটো কয়াল খুব বিখ্যাত। প্রথম যে কয়ালটা তার নাম কি? তার নাম হচ্ছে ভেম্বানাথ,
আর কি, আর হচ্ছে অষ্টমুদি, ভেম্বানাথ আর অষ্টমুদি, এই দুটো কয়াল কোথায় আছে? এই দুটো কয়াল আছে কেরালায়। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এটা কোন শহর হবে? এটা হবে অপশান এ শিলিগুড়ি। তোমাকে যদি জিজ্ঞাসা করে সুন্দরবন, সুন্দরবনের প্রবেশদ্বার কোনটা, সেটা আমরা কি বলবো? সেটা আমরা বলবো ক্যানিং। সুন্দরবনের প্রবেশদ্বারকে ক্যানিং। আচ্ছা, ইন্ডিয়ার প্রবেশদ্বার কোনটা বলা হয়? মুম্বাই। ঠিক আছে। যদি বলা হয় ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের প্রবেশদ্বার কোনটা? ছোটোবেলা থেকে পড়ছো জিব্রাল্টার, তাই না? জিব্রাল্টার প্রণালী হচ্ছে ভূমধ্যসাগরের হচ্ছে তোমার প্রবেশদ্বার। নেক্সট 23 নম্বর প্রশ্ন বলছে ভারতের উপকূল রেখা বা কোস্ট লাইন এর হচ্ছে তোমার দৈর্ঘ্য কত? দেখো, ভারতবর্ষ একটা তো হয় হচ্ছে, এইটা হচ্ছে ভারতবর্ষ। ঠিক আছে। ভারতবর্ষের উপকূল রেখা মানে কি? এই গুজরাট, এই যেখান থেকে আর কি সমুদ্র টাচ হচ্ছে, এই পুরো জায়গাটা, এখান থেকে পশ্চিমবঙ্গ, এই পুরোটা হচ্ছে উপকূল রেখা। যদি তুমি টোটালটা এরকমভাবে মাপো তাহলে কত পাবে? তাহলে পাবে 6100 কিলোমিটার। কিন্তু এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আছে আন্দামান আর নিকোবর, আর এখানে কি আছে? এখানে লাক্ষাদ্বীপ আছে। এইগুলোকে যদি মাপো, আন্দামান নিকোবর নিজেই হচ্ছে 1900-র উপরে উঠে যাবে, মানে প্লাস ওদিকে 1900 সামথিং। আবার এইগুলো টোটালটা যদি তুমি মেপে নাও তাহলে কত হবে? তাহলে হবে 7511.6 কিলোমিটার। এই কোশ্চেনটা পুরো সেম টু সেম এসেছিল 2019-এর এসআই পরীক্ষায়। ঠিক আছে, একদম সেম টু সেম এই কোশ্চেনটা, পয়েন্টটাও দিয়ে রেখেছিল। ঠিক আছে, সুতরাং এইগুলো একটু মাথায় রাখতে হবে। আর একটা কোশ্চেন আছে, ভারতবর্ষের কোন রাজ্য তার উপকূল রেখা সব থেকে বেশি? এটা কি হবে? দেখে বোঝা যায় না, দেখে অনেক সময় অন্ধ্রপ্রদেশ মনে হয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি গুজরাট। যেহেতু গুজরাটে এরকম একটা খাঁজ আছে না, তাই জন্য কী হবে দেখবে ওর উপকূল রেখাটা ওরকম যদি লম্বা করো অনেক বেড়ে যায়। সুতরাং গুজরাট হচ্ছে সব থেকে বেশি হচ্ছে উপকূল রেখা। নেক্সট 24 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় এক শৃঙ্গ গন্ডার এর জন্য দেখতে পাওয়া যায়, মানে উদ্যান আর কি, জাতীয় উদ্যান। এটা কোনটা হবে? এটা হবে জলদাপাড়া। ঠিক আছে, জলদাপাড়া হচ্ছে যেটা কোথায় আছে? যেটা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার তোমরা বুঝতেই পারছো, আলিপুরদুয়ার আর জাস্ট আসাম কাছাকাছি আছে। বেসিক্যালি একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় আসামের কাজিরাঙাতে, তাই না? এবং আলিপুরদুয়ারের যেটা আছে জলদাপাড়া, সেখানেও কিন্তু এটা দেখতে পাওয়া যায়। এখানে দেখো আছে বক্সা, আমি তোমাদের বক্সা আগে বলেছি, বক্সাও কোথায় আছে? বক্সাও আছে তোমার আলিপুরদুয়ারে। ঠিক আছে, ভারতবর্ষে বলে দিই, এখানে ভারতবর্ষের টাইগার রিজার্ভ কটা আছে? ভারতবর্ষের টাইগার রিজার্ভ আছে দুটো। ঠিক আছে, এবং এই দুটো টাইগার রিজার্ভের মধ্যে একটা হচ্ছে কত? একটা তো সুন্দরবন, যেটা তোমরা অনেকবার আমি বলে দিয়েছি 1973 সালে। আর এই বক্সা কত? বক্সা হচ্ছে 1983 সালে হচ্ছে বক্সা। ঠিক আছে, এইবার তোমাদের একটা কথা বলি, সুন্দরবনে কটা টাইগার আছে জানো? সুন্দরবনে টোটাল 100টা টাইগার আছে। এখন হয়তো একটা দুটো বাড়তে পারে। লাস্ট টাইম আমি যখন ঘুরতে গেছিলাম, ওখানে যে গাইড সে আমাকে আমাকে বলছে যে স্যার 100টা টাইগার আছে। ঠিক আছে, আমি বলছি 100টা টাইগার তুমি এত কনফার্ম কী করে বলতে পারো? তখন ও আমাকে একটা পোর্টাল খুলে দেখালো, ঠিক আছে, একটা ওয়েবসাইট খুলে দেখালো সুন্দরবনে, পুরো 100টাই ছিল। এখন হয়তো একটা দুটো বাড়তে পারে কিংবা কমতেও পারে। তখন একটা তোমরা হয়তো করোনার সময় একটা, আমরা ঠিক করোনার ওই টাইমটাতেই গেছিলাম আর কি, নান্টু বলে একটা হচ্ছে বাঘ ছিল, বিশাল আকার বাঘ সুন্দরবনের। ঠিক আছে, নান্টু, এই নান্টু আর কি খুব ক্ষতি করেছিল ওই করোনার সময়। বহু মানুষ আর কি ওখানে চলে গেছিলো। ঠিক আছে, চাষ কী বলে, কাঁকড়া টাকড়া যারা ওই ধরতে যেত না, তো চাষি বহু মানুষের কাজবাজ চলে গেছিলো, তারা সুন্দরবনে ফিরে গেছিলো। সুন্দরবনের স্থানীয় মানুষ তারা ওই সুন্দরবনে ওইসব ধরতে গেছিলো, আর নান্টু খুব হত্যা করেছিল ওই সময়। যাই হোক, তো 100টা বাঘ। আর বক্সাতে কটা বাঘ আছে জানো? বক্সাতে হিসাব বলে একটা বাঘ, আবার অনেকে সেটাতেও সন্দেহ প্রকাশ করে। ঠিক আছে, টাইগার হিসাবে টাইগার নেই, অনেকটা সেই সিং নেই তবু নাম তার সিংহ, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এই হচ্ছে। আচ্ছা, এই নেওড়া ভ্যালি এটা কোথায় আছে? এটা বর্তমানে আছে কালিম্পংয়ে। নেওড়া ভ্যালি কোথায় আছে? নেওড়া ভ্যালি হচ্ছে কালিম্পংয়ে। আর সিঙ্গলীলাটা কোথায় আছে? সিঙ্গলীলা আছে আমাদের দার্জিলিংয়ে। নেক্সট, তুলা চাষ, কটন কাল্টিভেশন, এর জন্য ভারতের কোন মৃত্তিকা সব থেকে আদর্শ? ঠিক আছে, আচ্ছা আমি বলে দিই, এইটা ভারতবর্ষের এখানে হচ্ছে কি নদী গেছে? গঙ্গা নদী গেছে। ঠিক আছে, এখান দিয়ে ব্রহ্মপুত্র নদী এসছে, এখান দিয়ে হচ্ছে তোমার সিন্ধু নদী গেছে। এই যে বেলটা, এটাই কী হয়? এটা পলিমাটি আছে। ঠিক আছে, উত্তরের এই বেলটায় কী হচ্ছে? বিশাল সমভূমি আছে, বিশাল পলিমাটি আছে। ঠিক আছে, এই যে বেলটা গুজরাট মহারাষ্ট্র, এখানে কি আছে? এখানে হচ্ছে কালো মাটি আছে, কালো মাটি। আর এই তার নিচে কর্ণাটক, এই জায়গাটা কী হচ্ছে? এই জায়গাটা লাল মাটি আছে। ঠিক আছে, তো যাই হোক, তো এই যে কালো মাটি,
এটাকে ভালো ভাষায় বলা হয় কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল, ঠিক আছে, যেহেতু কালো, কৃষ্ণ কালো, তাই জন্য বলা হয় কৃষ্ণ মৃত্তিকা, ব্ল্যাক সয়েল, যেটার আর এক নাম হচ্ছে রেগুর। এদের জল ধারণ ক্ষমতা অত্যধিক বেশি, তাই জন্য কী হয়, এখানে তুলা চাষ খুব বেশি পরিমাণে হয়। এবং কি হচ্ছে, এই তুলা চাষ বেশি পরিমাণে হওয়ার জন্য ওই গুজরাট এই সমস্ত অঞ্চলে প্রচুর কাপড় কল তৈরি হচ্ছে, কারণ তুলা থেকে কী হয়, সুতো তৈরি হয়, সেই কাপড় কল তৈরি হচ্ছে, এবং কাপড় কল তৈরি হয়ে কী হচ্ছে, প্রচুর আর কি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এবং গুজরাটের যে আমেদাবাদ শহর আছে, সেই আমেদাবাদ শহরটায় এত ইন্ডাস্ট্রি আছে এই কাপড় কলের, যেখানে খুব জামা কাপড়, তোমরা দেখবে যে তোমাদের প্রত্যেকে যারা গ্রামগঞ্জে থাকো, দেখবে বহু মানুষ গ্রামে কেউ না কেউ দেখবে গুজরাটে কাজে গেছে, এবং সেখানে ওরা ওই কাপড় কলের কাজই করতো। দেখবে যে কোনো গ্রামের কেউ না কেউ একবার গুজরাটে কাজে গেছে, ঠিক আছে। তো যাই হোক, ওই এইটার সঙ্গে সিমিলার পাওয়া যায় ইউরোপের একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে ম্যানচেস্টার। যারা ফুটবল খেলা দেখে তারা জানে ম্যানচেস্টার সিটি বলে একটা ক্লাবও আছে। ওই ম্যানচেস্টারেও ঠিক এরকম গল্প, ঠিক আছে, প্রচুর ওই কলকারখানা আছে, সেখানে কী হয়, জামা কাপড় তৈরির জন্য বিখ্যাত। তাই জন্য ভারতের ম্যানচেস্টার বলা হয় এই আমেদাবাদকে, যেখানে এই প্রচুর জামা কাপড় তৈরি হয়। বোঝা গেল। আর এই লাল মাটিতে কী তৈরি হয়, ভালো এই বাদাম জাতীয় জিনিস খুব সুন্দর তৈরি হয়, ঠিক আছে। এই বাদাম বলতে মনে পড়লো, একটা হচ্ছে নাম হচ্ছে, একটা বাদামের নাম হচ্ছে গেরু, ঠিক আছে, গেরু। গেরু মানে হচ্ছে কি, গেরু মানে হচ্ছে আমাদের হচ্ছে যে কাজু বাদাম আছে না, কাজু বাদাম, এই কাজু বাদামকে গেরু বলা হয়। এবং এই যে গেরু হচ্ছে এই কর্ণাটকের এই জায়গায় প্রচুর এই গেরু চাষ হয়, বুঝতে পারলে। আর কর্ণাটকের ওখানেই একটা জলপ্রপাত আছে, সেই অঞ্চলটায় পুরো এই গেরু গাছে ভর্তি। সেই জলপ্রপাতের নামই হচ্ছে গেরু সাপ্পা, যেটাকে আমরা গেরো সাপ্পা বলি, বুঝতে পারলে, সব থেকে উঁচু জলপ্রপাত, তাই না। এগুলো হচ্ছে একটু মনে রাখবে, এইভাবে সুবিধা হবে। এই লাল মাটি কোথায় পাওয়া যায়, লাল মাটি হচ্ছে কর্ণাটকে পাওয়া যায়। তো যাই হোক, আজকে এই 25টা প্রশ্ন আমি করে দিলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চ্যানেল আমার ছোট, একটু বড় করার ইচ্ছা আছে, সামনে মিসলেনিয়াস পরীক্ষাও আছে, সামনে অনেক কটা বেশ পরীক্ষার কথা শোনা যাচ্ছে, ক্লার্কশিপ আছে, পঞ্চায়েতের পরীক্ষা আছে। আমি প্রত্যেকটা পরীক্ষা বেস করে এরকম আমি কোশ্চেন করব, ঠিক আছে। কোশ্চেনগুলো বানাতে একটু সময় লাগে, কিন্তু আমি প্রতিদিন দেবো, ঠিক আছে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় চলে আসবে, সবাই একটু প্র্যাকটিস করে নেবে, যে যার মতো পড়াশোনা করছো করো, একটা যে কোনো সাবজেক্ট ধরবো সেই সাবজেক্টের, এবং আমি সব কটা সাবজেক্টই কভার করবো এইভাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, এবং যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবকে একটু বলো যেন সাবস্ক্রাইব করে। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।